নীলাঞ্জনা এবং ক্রান্তদের দলকে বাঁচাতে গিয়ে এবার রীতিমতো হাতে হাত করা পড়তে বাধ্য হলো স্রোত। বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা স্রোত কোনো মতেই মুখ খুলতে নারাজ এবং স্রোত যখন কোনোভাবেই পুলিশের সঙ্গে কোঅপারেট করে না, ঠিক এক পর্যায়ে বাধ্য হয়ে অফিসার খান বলতে থাকে যে ঠিক আছে, আপনি যখন কোনোভাবেই আমাদের সঙ্গে কোঅপারেট করবেন না, তাহলে এই ক্ষেত্রে আপনাকে আমরা অ্যারেস্ট করতে বাধ্য হলাম। ঠিক সেই মুহূর্তেই স্রোত বলতে থাকে যে ঠিক আছে, আমার মেজদি ভাই এবং আমার জামাইবাবুকে বাঁচানোর খাতিরে যদি আমাকে হাতে হাত করাও পড়তে হয় তাতেও আমি রাজি আছি, কিন্তু তার সত্ত্বেও আমি কোনোভাবেই মুখ খুলব না এবং আমিও দেখতে চাই যে আপনাদের কত দুঃসাহস আছে, আপনারা কত কিছু চেষ্টা করে আমার বোনকে আটকে রাখতে পারেন এই হাজতে। কিন্তু আমার দীর্ঘ বিশ্বাস যে খুব একটা বেশি দিন আপনারা আমাদেরকে এরকম করে জিম্মি করে রাখতে পারবেন না এবং আপনারা যতই জুলুম খাটান না কেন আমার উপরে, আমি কোনো মতে মুখ খুলবো না। অন্যদিকে যখন নীলু এবং ক্রান্ত বলতে থাকে যে স্রোত, তুমি কিন্তু এটা বড্ড বেশি জেদের বসে ভুল করে ফেলছো, তুমি তোমার সংসারটাকে কেন আমাদের জন্য উজাড় করে দিচ্ছ, আমাদের যা হওয়ার হবে, কিন্তু তুমি যতদূর জানো তুমি সবটা বলে দাও, আমাদের কোনো রকম কোনো কথা ভেবে তোমাকে নিজের সংসারটা উজাড় করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে না ক্রান্তদা, তুমি জানো না যে অন্যায় অবিচারগুলো আমার স্বামী আমার প্রতি করে এসেছে এবং আমাকে বাঁচাতে গিয়েও আমার প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে তোমাদের প্রতি যে অন্যায় অবিচারটা করছে সেটার প্রতি যদি আমি না মোকাবেলা করি তাহলে হয়তো বা এদের মতো মানুষ আরও বেশি সায় পেয়ে যাবে এবং সেটা আমি কোনো মতেই হতে দেবো না। তাই যতদিন অবধি আমি বেঁচে আছি ততদিন পর্যন্ত তোমাদের আমার কারণে কোনো রকম কোনো শাস্তি হতো অন্তত আমি দেবো না, এবং তার জন্য যদি আমার যাবজ্জীবন হয়ে যায় আমি সেটাও মাথা পেতে নিতে রাজি আছি। ঠিক সেই মুহূর্তে অফিসার খান সার্থককে বলতে থাকে যে অনেক শক্ত ধাতুর একজন মানুষ আপনার স্ত্রী এবং কোনো মতেই সে আমাদের কাছে মুখ খোলার চেষ্টা করলো না এবং আমার মনে হয় না যে আমরা চেষ্টা করবো আদৌ ওনার মুখ থেকে কোনো রকম কোনো কথা বার করতে পারবো। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে অফিসার আপনি কী ভাবছেন। ঠিক সেই মুহূর্তে অফিসার খান বলতে থাকে যে দেখুন, এখন বাদ বাকিটা সম্পূর্ণরূপে কোর্টের উপরে নির্ভর করছে, কোর্ট যে রায় দেবে সেটাই হবে এবং আপনার স্ত্রীর ব্যাপারটা আপনাকেই ম্যানেজ করতে হবে। ঠিক সেই মুহূর্তে সার্থক স্রোতকে দেখতে এসে বলতে থাকে যে স্রোত, এখনও সময় আছে, তুমি চাইলে কিন্তু পুলিশের সঙ্গে কোঅপারেট করে সকল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে তুমি কিন্তু জেল থেকে ছাড়া পেতে পারো। আমি আশা করবো যে তুমি এই পথটাই বেছে নেবে এবং সেটাই তোমার জন্য বেটার হবে। তুমি একবার ভেবে দেখেছো যে তুমি এই জেলে হাজতে আছো, সেই খবরটা যদি একবার মিডিয়া নিউজে ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু তোমার গোটা ক্যারিয়ারটা রিউইন হয়ে যেতে পারে, সেটা নিশ্চয়ই তুমি চাও না। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে আমার ক্যারিয়ার নিয়ে তো সার্থক সেনগুপ্ত তোমার আর ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই, তুমি যখন একবার আমার বিরুদ্ধে যাওয়ার কথা সিদ্ধান্ত নিয়েই ফেলেছো তাহলে এখন আর আমাকে এসে তুমি বুঝিও কোনো রকম কোনো কিছু আমাকে মানাতে পারবে না। তাই আমি তোমাকে বলছি তুমি আমার পরিবারকে সঙ্গে করে নিয়ে তুমি বাড়ি ফিরে যাও এবং এর থেকে বেশি কিছু আমার মুখ থেকে আর বলানোর তুমি চেষ্টা করো না, তাহলে আমি যে কথাটা বলবো সেটা হয়তো তোমার ভালো লাগবে না। অন্যদিকে সার্থকের বাপি সেখানে বলতে থাকে যে দেখ স্রোত, আমি বুঝতে পারছি যে তুই জেদের বসে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস, কিন্তু এটার সঙ্গে কিন্তু আমি বলবো যে তোর এই হাজতবাস করাটা কোনো মতেই যাচ্ছে না এবং এই জিনিসটা আদৌ তোর জন্য ঠিক হবে বলে কিনা তুই মনে করিস। ঠিক সেই মুহূর্তে রাগের মা বলতে থাকে যে এই সর্বনাশের জন্য তুই স্রোত নিজের জীবনটাকে নরকের দিকে ঠেলে দিস না, দোহাই তোর, আমি তোকে হাত জোর করে অনুরোধ করছি, মায়ের কথাটা অন্তত শোন। অন্যদিকে মিষ্টি বলতে থাকে যে নীলু, তুমি কি কোনোদিনও শুধরাবে না, তুমি দেখেছো তোমার স্রোতের সংসার ভাঙতে। তখন লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।